ধর্ষণ আর হত্যার মাত্র ২৫ দিনের মাথায় মৃত্যুদণ্ড। হ্যাঁ, ঠিকই শুনছেন। বাংলাদেশের বিচার ব্যবস্থায় এটা কিন্তু একটা অবিশ্বাস্য ঘটনা, একটা নজিরবিহীন রায়। চলুন আজ এই ঘটনাটার গভীরে যাওয়া যাক। তো আমরা দেখব কিভাবে একটা মর্মান্তিক ট্র্যাজেডি শেষ পর্যন্ত একটা ঐতিহাসিক নজির তৈরি করল। এটা কিন্তু শুধু একটা মামলার বিশ্লেষণ না, বরং আমাদের বিচার ব্যবস্থা যে চাইলে কতটা দ্রুত হতে পারে সেটারও একটা ঝলক। আসলে এই মামলাটা নিয়ে এত আলোচনার কারণ কিন্তু দুটো। এক, অপরাধটা ছিল ভয়াবহ রকমের নৃশংস, আর দুই, বিচারটা হয়েছিল অবিশ্বাস্য দ্রুত গতিতে। একবার ভাবুন, একদিকে ১১ বছরের একটা বাচ্চার উপর এমন পাশবিক নির্যাতন আর হত্যাকাণ্ড যা শুনলেই গা শিউরে ওঠে, আবার অন্যদিকে যে বিচার পেতে বছরের পর বছর লেগে যায় সেই বিচারটা শেষ হলো মাত্র ২৫ দিনে। এই দুটো দিকই কিন্তু এই মামলাটাকে একদম আলাদা করে তুলেছে। তবে আইনে চুলচেরা বিশ্লেষণে যাওয়ার আগে আসুন আমরা একটু সেই মানুষটার কথা ভাবি যার জীবনকে ঘিরেই এই পুরো ঘটনাটা। নাম তার আসিয়া, বয়স মাত্র ১১, গ্রামের ৮-১০টা বাচ্চার মতোই, একদম প্রাণবন্ত, কৌতূহলী, চোখে ছিল কত স্বপ্ন। ও গিয়েছিল ওর বড় বোনের শ্বশুর বাড়িতে বেড়াতে। আচ্ছা, আত্মীয়র বাড়ি তো সবচেয়ে নিরাপদ একটা জায়গা, তাই না? কিন্তু কে জানত সেই সবচেয়ে নিরাপদ, সবচেয়ে বিশ্বাসের জায়গাটাতেই অপেক্ষা করছিল ভয়ঙ্কর এক বিপদ। আর এটাই হয়তো এই ঘটনার সবচেয়ে মর্মান্তিক দিক। অপরাধী কোনো অচেনা, বাইরের কেউ ছিল না, ছিল পরিবারেরই একজন, তার বোনের শ্বশুর। ভাবা যায়, যেখানে একটা বাচ্চার সবচেয়ে বেশি ভরসা করবে সেখানেই কিনা উৎপেতে ছিল বিপদ। ঘটনাটা ঘটে ৬ই মার্চ রাতে। মেয়েটার ওপর যে কী ভয়াবহ নির্যাতন চালানো হয়েছিল! গুরুতর আহত অবস্থায় ওকে প্রথমে স্থানীয় হাসপাতালে, তারপর ঢাকার সিএমএইচে নিয়ে যাওয়া হয়, কিন্তু শেষ রক্ষা হলো না। প্রায় ১ সপ্তাহ মৃত্যুর সাথে লড়ে ১৩ই মার্চ আসিয়া মারা যায়। এই মর্মান্তিক পরিণতির পরই কিন্তু শুরু হয় বিচারের পর্ব। আর এখান থেকেই গল্পটা একটা নতুন মোড় নেয়। প্রশ্নটা হলো, এত দ্রুত বিচার শেষ হলো কিভাবে? এটাই তো আসল প্রশ্ন, তাই না? যে দেশে একটা মামলা শেষ হতে বছরের পর বছর চলে যায়, সেখানে এই কেসটা কিভাবে এত বড় একটা ব্যতিক্রম হয়ে উঠল? চলুন এর কারণগুলো একটু খুঁজে দেখি। প্রসেসটা ছিল আসলেই অবিশ্বাস্য। দেখুন, পুলিশ খুব দ্রুত তদন্ত শেষ করে ১৩ই এপ্রিল চার্জশিট জমা দিয়ে দেয়। তারপর কি হলো? মাত্র ৮টা কার্যদিবসে ২৯ জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া শেষ, আর তারপরই ১৭ই মে চলে এলো চূড়ান্ত রায়। মানে প্রত্যেকটা স্টেপ ছিল একেবারে ঘড়ির কাঁটা ধরে। মানে চার্জশিট জমা হওয়া থেকে শুরু করে চূড়ান্ত রায় পর্যন্ত পুরোটা শেষ হতে সময় লাগলো মাত্র ২৫ দিন। এই ২৫ সংখ্যাটা কিন্তু আমাদের বিচার ব্যবস্থার জন্য একটা নতুন মাইলফলক। আচ্ছা, এবার আসা যাক রায়ের দিকে। আদালত ঠিক কী রায় দিয়েছিলেন আর কোন কোন প্রমাণের ওপর ভিত্তি করে এত তাড়াতাড়ি এই সিদ্ধান্তে আসা গেল? আসলে এই দ্রুত বিচারের মূল কারণ ছিল খুবই শক্তিশালী আর অকাট্য প্রমাণ। প্রথমত, মূল আসামি নিজেই ১৬৪ ধারায় দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছিল। এর সাথে ছিল শক্তিশালী মেডিকেল এভিডেন্স আর ২৯ জন সাক্ষীর সাক্ষ্য। এই তিনটা জিনিস মিলে কেসটাকে এতটাই মজবুত করে দিয়েছিল যে বিচার প্রক্রিয়ায় দেরি হওয়ার কোনো সুযোগই ছিল না। তো রায়ে আদালত মূল আসামি হিতুর শেখকে মৃত্যুদণ্ড দেন ধর্ষণের কারণে মৃত্যুর অভিযোগে। কিন্তু বাকি যে ৩ জন আসামি ছিল, মানে আসিয়ার বোন, তার স্বামী আর শাশুড়ি, তাদেরকে খালাস দেওয়া হয়। কারণটা হলো তাদের বিরুদ্ধে যে আলামত নষ্ট বা সহায়তার অভিযোগ আনা হয়েছিল সেটা পুরোপুরি প্রমাণ করা যায়নি। তাহলে প্রশ্ন হলো, এই মামলাটা কি আমাদের বিচার ব্যবস্থার জন্য একটা নতুন পথের দিশা দেখাচ্ছে? এর লম্বা সময়ের প্রভাবটা ঠিক কী হতে পারে? যারা আইন নিয়ে কাজ করেন তারা বলছেন এই রায়টা একটা খুবই শক্তিশালী বার্তা দিচ্ছে। বার্তাটা হলো, যদি সত্যি সত্যি সদিচ্ছা থাকে আর ঠিকঠাক মতো কাজ করা যায় তাহলে আমাদের দেশেও দ্রুত বিচার সম্ভব। তার মানে এই মামলাটার গুরুত্ব কিন্তু অনেক দিক থেকে। এটা শুধু দ্রুত বিচারের একটা উদাহরণ না, এটা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় যে পরিবারের ভেতরেও শিশুরা কতটা অসুরক্ষিত হতে পারে। আবার এটাও প্রমাণ করে যে যদি ঠিকঠাক প্রমাণ থাকে আর মানুষজন সোচ্চার হয় তাহলে বিচার দ্রুত হতে বাধ্য। সবশেষে একটাই প্রশ্ন থেকে যায়, আসিয়ার এই বিচার কি শুধুই একটা বিচ্ছিন্ন ঘটনা, একটা ব্যতিক্রম হয়েই থাকবে, নাকি এটা বিচার ব্যবস্থায় একটা বড় পরিবর্তনের সূচনা? এর উত্তরটা হয়তো সময়ই আমাদের দেবে।